Dear PBA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে আমরা বেসিক ডিসকাশন, তিনটি সূত্র এবং দুটি নোটস আলোচনা করেছিলাম। আমরা যদি ওই ক্লাসের তিনটি সূত্র এবং দুটি নোটসের একটু সাম আপ করি, তাহলে সূত্র তিনটিকে ভাগ করা হয়েছে দুইটা ভাগে। কিস্তির অঙ্ক না হলে একটি সূত্র, কিস্তির অঙ্ক হলে দুটি সূত্র। কিস্তি কি? কিস্তি হলো নির্দিষ্ট বিরতিতে যে টাকাটা প্রদান করা হয় সেটাই হলো কিস্তি। কিস্তির অঙ্ক না হলে সূত্র হলো ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। এখানে এর এলাবোরেশন গুলো দেওয়া আছে। আর কিস্তি যদি অঙ্ক হয় তাহলে সূত্র দুটি, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, যেখানে এ হলো অ্যানুইটি। এছাড়া দুটি নোটস আছে। নোটস দুইটা হলো যদি এম একাধিকবার হয় তাহলে এম আই কে ভাগ করবে, এম কে গুণ করবে। এমটা কিভাবে বের করব? এই ছক দেখে বের করব। আর একটি হলো যদি কিস্তি মেয়াদের শুরুতে পাওয়া যায় তাহলে সূত্রের শেষে একটি 1 প্লাস আই গুণ হবে। এই ছিল আমাদের তিনটি সূত্র এবং দুটি নোটস। এছাড়া আমরা গত ক্লাসে একটি গল্প বলেছিলাম। গল্পটি হলো আসিফের মোবাইলের গল্প। আমাদের নিশ্চয় মনে আছে, আসিফ এবং তার আব্বু একটি মোবাইল নিয়ে আমরা গল্প বলেছিলাম। 2024 সালে আসিফ 1 লাখ টাকা চেয়েছে, কিন্তু আসিফের আব্বু 2026 সালে ওই 1 লাখ টাকা আসিফকে দিতে চাচ্ছে। আসিফের এই 1 লাখ টাকা 26 সালে নিবে নাকি 24 সালে নিবে, আসিফের কোনটি নেওয়া উচিত হবে? আমরা এটি আজকে ছোট্ট একটি ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দিব। আমরা গতকালকে এর 4টি কারণ উল্লেখ করেছিলাম। সেটি হলো 4টি কারণে বর্তমান মূল্য গ্রহণ করবে। একটি হলো অনিশ্চয়তা, একটি হলো বিনিয়োগের সুযোগ, একটি হলো ভোগের অগ্রাধিকার, একটি হলো মুদ্রাস্ফীতি। এর মধ্যে বিনিয়োগের সুযোগটা আজকে আমরা একটু ব্যাখ্যা করব। যদি আসিফ এই 1 লাখ টাকা 2024 সালে নিয়ে বিনিয়োগ করে তাহলে 2026 সালে কত টাকা পাবে সেটি আমরা আজকে দেখাবো। যদি বিনিয়োগ করে তাহলে ডেফিনেটলি তার থেকে সুদ পাবে। সুদ কিভাবে পাবে? সুদ নরমালি দুই ভাবে পেতে পারে। একটা হলো সরল সুদ আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ। যদি আমরা সরল সুদ হিসাব করি তাহলে কত হবে, চক্রবৃদ্ধি সুদ হিসাব করি তাহলে কত হবে, এইটা আজকে আমরা দেখব। আমরা ধরে নিলাম আসিফ এই 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো সরল সুদে একবার, চক্রবৃদ্ধি সুদে আরেকবার। 10% সুদে এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে আমরা একটু দেখি। 2024 সালে আসিফের মূলধন ছিল 1 লাখ টাকা করে। এখন 2025 সালে তাহলে সুদ হবে 10% 10,000 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ হবে 10,000 টাকা। এরপরে 2026 সালে আসিফের সরল সুদ হবে 1 লাখ টাকার 10% 10,000 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি সুদ হবে 1 লাখ টাকার উপরে নয়, বরং এর সাথে এই সুদ যুক্ত সুদাসল হবে। সেই সুদাসল 1,10,000 টাকার উপর সুদ হবে 26 সালে 10% 11,000 টাকা। দ্যাট মিনস আমরা এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য করতে পারি। এখানে সরল সুদ ধরা হয় সব সময় আসলের উপরে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ সব সময় ধরা হয় সুদ আসলের উপরে। অর্থাৎ সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ তার থেকে বেশি হবে। আরো একটা পার্থক্য হলো এরকম যে সরল সুদের সুদাসল যা হবে চক্রবৃদ্ধি সুদের সুদাসল অবশ্যই বেশি হবে। সুতরাং এইভাবে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের কোশ্চেনের আনসার করতে পারি। আমাদের এই চ্যাপ্টারে সমস্ত অঙ্কই চক্রবৃদ্ধি সুদেই করতে হবে। এখন আমরা অঙ্কে চলে যাব। আমি তোমাদেরকে বলবো অঙ্ক করার সময় তোমার নিজেকে তুমি দুটি প্রশ্ন করবে। এই দুটি প্রশ্নের উত্তর তুমি কোশ্চেন থেকে বের করে নিবে। প্রথম প্রশ্নটা হলো অঙ্কটি কিস্তির কি না। যদি অঙ্কটি কিস্তির হয় তাহলে একটি মাত্র সূত্র, সেটা হলো FV equal to PV into 1 plus I to the power n। এখানে FV হলো ফিউচার ভ্যালু, PV হলো প্রেজেন্ট ভ্যালু, I equal to ইন্টারেস্ট রেট এবং n equal to নাম্বার অফ ইয়ার। আর যদি অঙ্কটি কিস্তির হয় তাহলে
আমরা দুটি সূত্র ইউজ করব, সেটি হলো PV equal to a ভাগ I into 1 minus 1 ভাগ 1 plus I to the power n, আর FV equal to 1 ভাগ I a plus 1 I to the power n minus 1। এখানে একটি নতুন টার্ম এসেছে a, এটা হলো অ্যানুইটি বা কিস্তির পরিমাণ। সুতরাং এই দুটি প্রশ্নের উত্তর আমরা বের করে নিব, নিয়ে তারপর অঙ্কে আমরা প্রয়োগ করব। এখন আমরা প্রথম প্রবলেমটি দেখব। প্রথম প্রবলেমে বলা হয়েছে Maru wants to open a fixed deposit account in Sonali Bank by টাকা 20,000. How much he will receive after 5 years if compound interest rate is 5%? অর্থাৎ মারু wants to open, খুলতে চায় a fixed deposit account, একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে চায় in সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকে বাই টাকা 20,000 টাকা দিয়ে সোনালী ব্যাংকে মারুপ একটি ফিক্সড ডিপোজিট খুলতে চায়। How much he will receive, সে কত টাকা গ্রহণ করবে after 5 years, 5 বছর পরে if compound interest rate is 5%, অর্থাৎ যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% হয়। তার মানে ভবিষ্যতে মারুপ কত টাকা গ্রহণ করবে সেটি বের করতে বলেছে। দ্যাট মিন্স আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি, এখন যে টাকাটা বিনিয়োগ করেছে সেটা সে 20,000 টাকা, তাহলে 20,000 টাকা হলো প্রেজেন্ট ভ্যালু, এবং 5 বছর পরে সে কত টাকা পাবে, দ্যাট মিন্স এটা হলো নাম্বার অফ ইয়ার, আর সুদের হার দেওয়া আছে অর্থাৎ ইন্টারেস্ট রেট। সুতরাং আমরা সহজে ফিউচার ভ্যালু বের করতে পারবো। কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে নিজেকে প্রথমে দুটি কোশ্চেন করতে হবে। প্রথম কোশ্চেন হলো অঙ্কটি কিস্তির কি না। তাহলে এই অঙ্কটি কি কিস্তির? কিস্তি কি? কিস্তি হলো নির্দিষ্ট বিরতিতে, নির্দিষ্ট মেয়াদ অন্তর, নির্দিষ্ট সময় পর পর যদি একটি টাকা দিই তাহলে সেটিকে বলা হয় কিস্তি। আমি যদি প্রত্যেক মাসে ব্যাংকে 5,000 করে টাকা দিই তাহলে ওইটা হলো কিস্তি। কিন্তু আমি যদি ব্যাংকে 10,000 টাকা দিই, 5 বছর পরে ওই টাকাটা তুলি, তাহলে এটি কিস্তি নয়। সো এই অঙ্কটা কি কিস্তির? না, কিস্তির না। তাহলে কিস্তির না হলে একটি সূত্র, সেই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। কিন্তু প্রথমে আমাদের অঙ্কে যে ডেটাগুলো দেওয়া আছে সেইগুলো আমরা বাম পাশে গিভেন দিয়ে লিখে দিব। প্রেজেন্ট ভ্যালু পিভি সমান 20,000 টাকা দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার্স আছে এবং ইন্টারেস্ট রেট আছে। এই পার্সেন্টেজকে আমরা অবশ্যই পয়েন্টে রূপান্তর করব, আর আমরা কি বের করব? ফিউচার ভ্যালু। এরপরে আমরা সূত্র লিখব FV = PV * 1 + I to the power n, এবং এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা ফিউচার ভ্যালু পেয়ে গেলাম 25,525 টাকা। আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো। এরপরে আমরা দেখব দ্বিতীয় প্রবলেম। দ্বিতীয় প্রবলেমে বলা হয়েছে পুষ্পিতা ইনভেস্টেড টাকা 20,500 at 8% ইন্টারেস্ট, what will be the amount of investment after 1 year? অর্থাৎ পুষ্পিতা ইনভেস্ট করেছে 20,500 টাকা 8% সুদে, what will be the amount of investment after 1 year? 1 বছর পরে এই ইনভেস্টমেন্টের টাকা কত হবে? দ্যাট মিন্স আমার মেয়াদের শেষে টাকা কত হবে, তার মানে ফিউচার ভ্যালু কত হবে, ফিউচার ভ্যালুটা বের করতে বলছে। আর পুষ্পিতা যে টাকাটা আজকে ইনভেস্ট করেছে সেই টাকাটা প্রেজেন্ট ভ্যালু, 8% ইন্টারেস্ট, দ্যাট মিন্স এটা সুদের হার, এবং 1 ইয়ার অর্থাৎ এটা হলো নাম্বার অফ ইয়ার। সো আমরা এই তথ্যগুলো বাম পাশে গিভেন দিয়ে লিখে নিব এবং আমরা এই তথ্যগুলো সূত্রে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা ফিউচার ভ্যালু পেয়ে যাব। এরপরে আমরা প্রবলেম নাম্বার 3 দেখব। প্রবলেম 3 তে বলা হয়েছে তৌফিক এক্সপ্রেস হিজ ইন্টারেস্ট, তৌফিক প্রকাশ করেছে তার আগ্রহ ফর ইনভেস্টিং টাকা 10,000 টাকা বিনিয়োগ করতে ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য, ইন দা মান্থলি স্কিম, মাসিক ভিত্তিতে অফ ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকে। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের মাসিক যে ভিত্তি বা স্কিম, সেই মাসিক স্কিমে 5 বছরের জন্য 10,000 টাকা ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করেছে তৌফিক। তারপর বলা হয়েছে ইনফর্ম থ্রু, অর্থাৎ এই তথ্যটা তৌফিক জেনেছে ইন দা অ্যাডভার্টাইজমেন্ট ইন ডেইলি নিউজ পেপার, একটা দৈনিকের মাধ্যমে অর্থাৎ পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে তৌফিক এই তথ্যটা জেনেছে।
if the interest rate is 6% per annum, যদি প্রতি বছর সুদের হার 6% হয়, what will be the maturity amount? maturity amount কত হবে? maturity amount কি? পরিপক্ক অ্যামাউন্ট হলো যে টাকাটা অ্যাকচুয়ালি মেয়াদের শেষে পাওয়া যায় সেটাকে বলা হয় ম্যাচিউরিটি অ্যামাউন্ট। দ্যাট মিন্স ফিউচার ভ্যালুটা হলো ম্যাচিউরিটি অ্যামাউন্ট। তাহলে আমাদের বের করতে বলছে ফিউচার ভ্যালু। তাহলে যে টাকাটা তৌফিক এখন ইনভেস্ট করবে এটা হলো প্রেজেন্ট ভ্যালু, এবং নাম্বার অফ ইয়ার্স হলো 5। এরপরে এখানে একটি অতিরিক্ত তথ্য আছে মান্থলি স্কিম। এন্ড স্কিম মানে কি এটা আমাদের একটু বুঝতে হবে। মনে রাখবা স্কিম মানে চক্রবৃদ্ধি হয় যে নিয়মে সেটাকে বলা হয় স্কিম। তাহলে এখানে চক্রবৃদ্ধি হচ্ছে টাকাটা মান্থলি, অর্থাৎ প্রতি মাসে চক্রবৃদ্ধি হবে। তুমি এখন 1 লাখ টাকা ব্যাংকে রেখেছো, যদি মান্থলি স্কিমে রাখো তাহলে তোমার ওই 1 লাখ টাকা প্রতি মাসে চক্রবৃদ্ধি হবে। তুমি যদি কোয়ার্টারলি রাখো তাহলে তোমার চক্রবৃদ্ধি হবে 3 মাস পর পর। এটাকে বলা হয় স্কিম। সো এই তৌফিক যে টাকাটা রেখেছে সেই টাকাটা মান্থলি স্কিমে চক্রবৃদ্ধি হয়। দ্যাট মিন্স এখানে নতুন একটি টার্ম আছে এম, মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। এই মান্থলিটা হলো এম। এরপরে বলা হয়েছে যে ইন্টারেস্ট রেট যদি 6% হয়, দ্যাট মিন্স আই হলো 6, তাহলে ম্যাচিউরিটি অ্যামাউন্ট কত, অর্থাৎ ফিউচার ভ্যালু কত? প্রথম প্রশ্ন নিজেকে করব সেটি হলো এই অঙ্কটি কি কিস্তির অঙ্ক? অনেকেই স্কিম দেখে কিস্তির অঙ্ক মনে করে ফেলে, যে মনে হয় 10,000 টাকা প্রতি মাসে 10,000 টাকা করে রাখে। নো, এইভাবে চিন্তা করলে অঙ্ক হবে না। স্কিম মানে চক্রবৃদ্ধি হয় যে নিয়মে সেটা হলো স্কিম। তাহলে তৌফিক 10,000 টাকা রাখছে 5 বছরের জন্য, ফর 5 ইয়ার্স। স্পষ্টভাবে বলা আছে তৌফিক 10,000 টাকা রাখার আগ্রহ প্রকাশ করেছে 5 বছরের জন্য ইন দি মান্থলি স্কিম, অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধিতে। তার মানে 10,000 টাকা রাখবে তৌফিক, এটি প্রতি মাসে চক্রবৃদ্ধি হবে ডাচ বাংলা ব্যাংকে, এবং সুদের হার 6%। তার মানে তৌফিক এককালীন 10,000 টাকা রাখছে, এটি 6% সুদ হবে, 5 বছর থাকবে এবং প্রতি মাসে চক্রবৃদ্ধি হবে, প্রতি মাসে টাকাটা বাড়বে। তাহলে ম্যাচিউরিটি অ্যামাউন্ট বা ফিউচার ভ্যালু কত হবে? সো আমরা বলতে পারি এটি কিস্তির অঙ্ক নয়। কিস্তি মানে প্রত্যেক একটি নির্দিষ্ট সময় পর পর একই পরিমাণ টাকা রাখা। যেমন আজকে আমি 1,000 টাকা রাখছি, 1 মাস পরে 1,000 টাকা রাখবো, তারপরে মাসে 1,000 টাকা রাখবো, এটাকে বলা হয় কিস্তি। সো এই অঙ্কটা কিস্তির অঙ্ক নয়। কিস্তির অঙ্ক না হলে তো একটি সূত্র, সেই সূত্র দিয়েই আমরা অঙ্ক করে ফেলবো। তো আগে যে ডেটাগুলো আছে এটা আমরা গিভেন দিয়ে লিখে নিব। লিখে এখানে দেখো আমাদের এম চলে আসছে 12। তারপরে আমরা লিখব উই নো দ্যাট FV = PV * 1 + I ভাগ n। কারণ আমরা বলেছিলাম নোটসে যদি m আসে তাহলে m কি করবে, I কে ভাগ করবে এবং n কে গুণ করবে। তারপরে আমরা মানগুলো এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা ফিউচার ভ্যালু পেয়ে যাব 13,488 টাকা। আই থিংক এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে টাইম ভ্যালু অফ মানি কোনো সমস্যাই থাকবে না। আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা আমার আগামী ক্লাসগুলোও করবে। সবার জন্য শুভকামনা রইল।